জি, আমরা পাওয়ার পয়েন্ট শুরু করলাম। এটা হচ্ছে ভার্সন হচ্ছে পাওয়ার পয়েন্ট 2007 ভার্সন, 2007 ভার্সন। সো আমি সবাইকে বলবো যে সফটওয়্যারটা বাসায় নিয়ে সেট আপ করার জন্য, যদি না থাকে, আর থাকলে তো ভালো কথা। সফটওয়্যারটা আমরা পাচ্ছি কোথায়? যার বাসায় নেই সে বাসায় গিয়ে এই যেখানে মাই কম্পিউটার, এখানে সফটওয়্যার, এই জায়গায় আমাদের মাইক্রোসফট অফিস 2007টা রাখা আছে। এটা পেন ড্রাইভে নিয়ে যেয়ে বাসায় কীভাবে সেট আপ করবে সেটাও বলে দিচ্ছি। মাইক্রোসফট অফিস 2007 এটা ডাবল ক্লিক করার পরে, বাসায় যে কপি পেস্ট করার পরে এখানে সেট আপ ফাইল আছে, এটা ডাবল ক্লিক করে রান করলে লিস্ট আসবে। সেখান থেকে সেই লিস্টে যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সেট করে নেক্সট প্রেস করতে হবে। কিন্তু মাঝখানে সে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটা এখানে দেওয়া আছে, এই যে জায়গায় সিরিয়াল নাম্বার দেওয়া আছে। সিরিয়াল নাম্বার এই যে এটাকে কপি করে পেস্ট করে দিতে হবে যখন সিরিয়াল নাম্বারটা চাপবে। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমাদেরকে সফটওয়্যারটা সেট আপ করতে হবে। তো এখন এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এটাকে সেট আপ করে নেওয়ার পরে আমরা কি করতে পারবো, যে এখানে গেলে আমরা এখানে অল প্রোগ্রামস, এখানে হয়তো আমরা দেখবো যে অফিস প্রোগ্রাম এখানে কি আছে, এই যে মাইক্রোসফট অফিস এরকম একটা ফোল্ডার আসবে। এর ভিতরে ক্লিক করলে এই যে এখানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 এটা থাকবে। কি ক্লিয়ার সেট আপের বিষয়ে? হ্যাঁ, সেট আপের বিষয়ে ক্লিয়ার হলে এভাবে আমরা রান করব। তো রান করলে এই যে আমরা দেখতেছি পাওয়ার পয়েন্ট, এটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার 2007 ভার্সন। তো এই সফটওয়্যারটার প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টেপগুলো। আপনি ফার্স্ট স্টেপ লিখে নেন পাওয়ার পয়েন্টে, সেটা হচ্ছে পেজ সেট আপ। পেজ সেট আপ, ঠিক আছে। পেজ সেট আপটা কোথায় পাওয়া যায়? এই যে এখানে আমরা ডিজাইনে গেলে, ডিজাইন অপশনে গেলে এখান থেকে আমরা পেজ সেট আপ অপশন পাবো। ডিজাইন মেনুতে গেলে ডিজাইন থেকে আমরা এখানে পেজ সেট আপ, এই যে পেজ সেট আপটা এই জায়গায়, এখানে প্রেস করার সাথে সাথে আমরা এখানে পেজ সেট আপ পাবো, এবং এখান থেকে আমরা পেজটাকে নিজের মতো করে সেট আপ করতে পারবো। কীরকম? নর্মালি যে সাইজটা থাকে, যে সাইজটা 10 বাই 7.5 ইঞ্চ, 10 ইঞ্চ বাই 7.5 ইঞ্চ থাকে বাই ডিফল্ট। আমি এটা ক্যান্সেল দিচ্ছি। এটা দিলে কি হয়, এই সাইজটা, যে সাইজটা থাকে এই সাইজটাতে যখন আমি কিবোর্ডে F5 প্রেস করবো তখন আমরা দেখতেছি এটা ফুল স্ক্রিন, পুরো স্ক্রিন জুড়ে আসতেছে। কি ঠিক না? ভিউটা পুরো স্ক্রিন জুড়ে আসতেছে। আবার স্কেপ প্রেস করলে, কিবোর্ডে স্কেপ প্রেস করলে এটা আবার চলে যাবে। F5 প্রেস করে আমরা এটাকে প্রিভিউ দেখছি, F5 প্রেস করে প্রিভিউ দেখছি, এবং স্কেপ প্রেস করে আমরা এটা কি করছি, আমরা এটা ক্লোজ করছি। ওকে, তো এখানে যেটা বলছিলাম আমি, যে আমাদেরকে পেজ সেট আপ, এটা যে ফুল সাইজ, আমরা ফার্স্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিজাইনটাকে একটু ডিফারেন্ট সাইজে যদি আনতে চাই, যেমন আমি চাচ্ছি এরকম লম্বা ওয়াইড স্ক্রিন টাইপের, অথবা মানে হাইটে বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, ডিজাইনে যে পেজ সেট আপে যে আমার যদি এটা উইথ 10 আছে, 10 রাখলাম, হাইটটাকে যদি 7.5-এর জায়গায় এটাকে করে দিলাম 5, দেন ওকে প্রেস করি, তাহলে আমার সাইজটা এরকম। এখন আমি যদি F5 দিই তাহলে কেমন হবে, সাইজটা এরকম চিকন। সো অনেক সময় আমি স্টাইলিস্ট এরকম প্রেজেন্টেশনটা তৈরি করতে পারি না? সো আমার পছন্দের উপরে। সো এখানে আমি বলে দিচ্ছি যে ফুল স্ক্রিন করতে হবে, নট নেসেসারি। যদি কেউ ক্রিয়েটিভ হয়, একটু ডিফারেন্ট সাইজেও করতে চায়, তাহলে সেটা আরও ভালো। বুঝা গেছে? আচ্ছা, স্কেপ প্রেস করলাম। এখন এটা হলো উইডের দিকে বেশি, আমি হাইটের দিকেও বেশি রাখতে পারি। সেই ক্ষেত্রে কী করতেছি, ডিজাইন পেজ সেট আপ, এখানে যাই, এটা 7.5ই রাখলাম, হাইটটা ঠিকই রাখলাম, উইথটাকে এবার এখানে করে দিলাম 6, দেন ওকে প্রেস করলাম, তাহলে এটা লম্বা এরকম। তাহলে F5 দিলে কেমন হবে, এই যে এরকম। স্টাইলটা এরকমও হতে পারে। তো যার যেভাবে পছন্দ সে সেভাবে করতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা না। তাহলে পেজ সেট আপ ক্লিয়ার তো নাকি? পেজ সেট আপ চেঞ্জ করা যাবে? যাবে। ওকে, এবার সেকেন্ড অপশনে আমরা আসি। পেজ সেট আপ করার পরে এবার পরবর্তী অপশনে আমরা যাই। পরবর্তী অপশনটা হচ্ছে আমরা দেখব হোমে যে এখানে আমার লেআউট, এই যে লেআউটে প্রেস করে লেআউটটাকে কী ধরনের নিব, এবার লিখে সবাই যে লেআউটটা কোথায় পাবো, হোম থেকে লেআউট। ঠিক আছে, এবার আমরা লেআউট সেট আপ করবো। লেআউটটা কীরকম লেআউট নিব, লেআউট বলতে অর্থাৎ এই যে এখানে দেখতেছি এখানে একটা টেক্সট বক্স আছে, এখানে একটা টেক্সট বক্স আছে বাই ডিফল্ট। এরপরে যদি আমি আরেকটা পেজ নেই, তাহলে এখানে যে দেখতেছি এখানে একটা টেক্সট বক্স, এখানে একটা টেক্সট বক্স, অর্থাৎ তারা তাদের মতো ডিজাইন করে দিছে। যদি তারা তাদের মতো ডিজাইন করেই দেয় তাহলে আমি আর কি করব? তো এই জন্য যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদেরকে এখানে লেআউট ডিজাইন, হোমে যে লেআউটে যে লেআউটটা নিতে হবে ব্ল্যাঙ্ক লেআউট। লিখে রাখেন যে লেআউটটা ইউজ করতে হবে ব্ল্যাঙ্ক। যেখানে ব্ল্যাঙ্কে প্রেস করলে, এখানে ব্ল্যাঙ্কে প্রেস করার সাথে সাথে আমরা দেখছি যে পেজটার মধ্যে আর কিছুই থাকছে না, এটা টোটালি এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেছে।
এখানে কিন্তু এখন কোনো টেক্সট বক্স নেই, ঠিক আছে। তাহলে কথা থেকে এটা হলো হোম লেআউট, এখান থেকে তাহলে ব্ল্যাঙ্কে প্রেস করার মাধ্যমে আমরা কী করছি, পেজটাকে ব্ল্যাঙ্ক করে ফেলছি। তাহলে ব্ল্যাঙ্ক করলে কি এখানে কোনো টেক্সট বক্স আছে আর নেই, তাহলে কি আমরা ব্ল্যাঙ্ক লেআউট করতে পারবো? হ্যাঁ, আমরা ব্ল্যাঙ্ক লেআউটও করবো। এখন ব্ল্যাঙ্ক লেআউট কেন করলাম? আমার নিজের ইচ্ছে মতো যেন আমি যে কোনো জায়গায় টেক্সট বসাতে পারি, যে কোনো জায়গায় ইমেজ বসাতে পারি, সেই জন্য আমরা কোন লেআউটে গেলাম? ব্ল্যাঙ্ক লেআউট। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা, এবার 3 নম্বর স্টেপ, আমরা এবার চলে আসবো ব্যাকগ্রাউন্ড কালার। কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ না, আমি আমার নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাসাইন করবো। সেই ক্ষেত্রে কী করবো, লিখে নেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। আগে হেডলাইন লিখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। কিভাবে? হ্যাঁ, ডকুমেন্টের উপরে লিখে নেন, ডকুমেন্টের উপরে রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ডকুমেন্টের উপরে রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে প্রেস করার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারি। রাইট ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আসলে এই যে এরকম একটা ডায়লগ বক্স আসবে, ঠিক আছে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে কী কী অপশন আছে? সলিড, গ্রেডিয়েন্ট ফিল এবং পিকচার অ্যান্ড টেক্সচার, ঠিক আছে। সলিড কি? সলিড হচ্ছে সলিড কালার যদি দিতে চাই, যে ব্যাকগ্রাউন্ডে এখন কোন কালার আছে? সলিড কালার হোয়াইট আছে। আমি যদি এটা অন্য কোনো সলিড কালার চাই, তাহলে আমরা সলিড কালার সিলেক্ট করে এই যে এখানে কালারে প্রেস করে এখান থেকে যে কোনো কালার দিতে পারি, তাহলে সেটা কী হবে, সেই কালারটাই সেখানে শো করবে ব্যাকগ্রাউন্ডে। কি ঠিক আছে? এখানে আমি যে কালারটাই, এখন এখানে কয়টা কালার, এখানে বেশ কিছু কালার আছে, যেমন এখানে যেই কালারগুলো আছে এগুলোর মধ্যে আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি কি করব? তাহলে আমি এখানে মোর কালারে প্রেস করব। মোর কালার প্রেস করে এখানে আমি অসংখ্য কালার, এখানে স্ট্যান্ডার্ড কালার এগুলো পাচ্ছি, আর কাস্টম কালার এখানে অসংখ্য কালার, যে কোনো কালার। যেমন আমি চাচ্ছি ইয়েলো, তাহলে আমি কী করবো, ইয়েলোর উপরে চলে গেলাম, যাওয়ার পর এটা কি ইয়েলো হয়েছে? এটা হয়নি কিন্তু, তারপর এটাকে ইয়েলোর দিকে নিয়ে গেলে এটা ইয়েলো হচ্ছে। আমি যদি বলি যে না এটা একটু কী বলে এরকম ম্যাজেন্টা যাচ্ছে, এরকম ম্যাজেন্টা সিলেক্ট করার পর এই যে ম্যাজেন্টার কোন পার্টটা আমি নিব সেটা আমরা, তার মানে যে কোনো কালার আমি এখান থেকে চয়েস করে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। কি ঠিক না? আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করলাম, ওকে দিলাম, দেন এখানে দেখতেছি সেই ব্যাকগ্রাউন্ডটা এর মধ্যে কী হয়েছে, চলে আসছে। কি ঠিক আছে? তো তাহলে আমরা কি করতে পারতেছি, যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সলিড কালার, কিন্তু সলিড না নিয়ে তো আমি ডিফারেন্ট চাইতে পারি। যেমন এখানে আছে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিল অন করলে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আসছে, উপরে একটা ডার্ক, নিচে হোয়াইট, ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই গ্রেডিয়েন্টটা আমরা নিজেদের মতো করে নিতে পারি। যেমন আমি যদি বলি যে না এটা গ্রিনের সাথে হোয়াইটের মিক্সিং হবে, তাহলে কীভাবে করব? তখন এই গ্রেডিয়েন্ট ফিল অন করার মাধ্যমে এই যে এখানে গ্রেডিয়েন্ট স্টপস আছে, গ্রেডিয়েন্ট স্টপস কয়টা? বাই ডিফল্ট 3টে স্টপস থাকে। এবার স্টপ ওয়ান কোনটা? সবার উপরের কালারটা। তো স্টপ ওয়ানে আমি কী দিচ্ছি? গ্রিন। কেমন গ্রিন দিলাম? আমি একদমই মোর কালারে যে একটু ডার্ক গ্রিন ইউজ করলাম, এরকম। ওকে, তার মানে এখানে কি গ্রিন আসছে? আসছে। তারপরে এখানে একটু লাইট গ্রিন দিব, তাহলে কি করব? স্টপ 2। দেন এখানে যে আমি এবার একটু লাইট গ্রিন আমি ইউজ করলাম, তাহলে এখানে একটু লাইট গ্রিন আসলো। আর নিচে যাচ্ছে সাদা, তাহলে কি করব? স্টপ 3। যে এবার এখান থেকে ক্লিক করে এটাকে কী দিব? সাদা। দেন আমি কি দিব? এখানে অপশন আছে, এগুলো সেট করার পরে এখানে অপশন আছে অ্যাপ্লাই টু অল, ক্লোজ এবং রিসেট ব্যাকগ্রাউন্ড। 3টা বাটন, কোনটার কাজ কি? কি অ্যাপ্লাই টু অল দিলে কি হবে? এরপরে যদি আরও 10টা স্লাইড, কি 100টা স্লাইড থেকে সবগুলোর ব্যাকগ্রাউন্ডটা সেম হয়ে যাবে। আর আমি যদি এটা ক্লোজ দিই তাহলে কি হবে? শুধু এইটাতেই অ্যাপ্লাই হবে। আর রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে আগের জায়গায় ফিরে যাবে। কি ক্লিয়ার? আচ্ছা, তো তাহলে আমি কি করছি আপাতত? আমি আপাতত ক্লোজ দিতে পারি, তাই না? ক্লোজ দিলে শুধুমাত্র এর মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে কী করলাম আমরা? দুইভাবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। একটা হচ্ছে সলিড কালার, সলিড কালার হচ্ছে যে কোনো একটা কালার, আর গ্রেডিয়েন্ট হচ্ছে কি? কম্বিনেশন অফ কালার, কম্বিনেশন অফ 2 or more কালার। গ্রেডিয়েন্ট কি? কম্বিনেশন অফ 2 or more কালার, অর্থাৎ একাধিক কালারের সংমিশ্রণকে আমরা কি বলছি? গ্রেডিয়েন্ট। আচ্ছা, এর বাইরে ব্যাকগ্রাউন্ডে কী দেওয়া যায়? এর বাইরে ব্যাকগ্রাউন্ডে টেক্সচারও ইউজ করা যায়। কেমন? রাইট ক্লিক, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা দেখতেছি যে পিকচার অর টেক্সচার, পিকচার অর টেক্সচার। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো পিকচার অথবা টেক্সচার ইউজ করতে চাই, তাহলে আমরা এইভাবে পিকচার অর টেক্সচার দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের টেক্সচার আছে, এই টেক্সচারগুলো যে কোনোটাই আমরা ইউজ করতে পারি। বুঝে গেছি? অসংখ্য
টেক্সচার আছে, যেটা পছন্দ সেরকম টেক্সচার আমরা ইউজ করতে পারি। বাট এরকম টেক্সচারগুলো আসলে খুব বেমানান ব্যাকগ্রাউন্ড একটা ডকুমেন্ট আমি যখন ইউজ করছি সেই ডকুমেন্টের ক্ষেত্রে এরকম পিকচার বা টেক্সচার না ইউজ করাটাই ভালো। কেন? কারণ তাতে করে আমার যে কন্টেন্টগুলো ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে সেগুলো পড়া খুব কষ্টকর হবে। যেমন আমি একটা টেক্সট লিখলাম, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালারের কারণে টেক্সটটা ভালোভাবে পড়া যাচ্ছে না। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে কী হলো, তাহলে সেটা ইউজার ফ্রেন্ডলি হলো না। আর ইউজার ফ্রেন্ডলি না হলে ইউজার তো সেটাকে অ্যাকসেপ্ট করবে না। তো তার মানে আমাকে ওই সলিড বা গ্রেডিয়েন্ট কালারের মধ্যে থাকাটা ভালো। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা এটাকে বাদ দিয়ে আমরা গ্রেডিয়েন্ট ফিলে চলে গেলাম, এবং এখান থেকে তো ডার্ক কালার না ইউজ করা লাইট কালারও ইউজ করতে পারি। যেমন এখানে স্টেপ 1টাকে সিলেক্ট করে হয়তো এখানে আমি লাইট দিলাম, 2তে গিয়ে আরও লাইট দিলাম, এরকম, দেন অ্যাপ্লাই টু অল দিলাম, ক্লোজ করলাম। ভালো কথা, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। এখানে কম বোঝা যাচ্ছে, এখানে ঠিক আছে। ওয়েল, তো তাহলে আমার ব্যাকগ্রাউন্ড সেট করা ক্লিয়ার নাকি? পারবো তো? তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারছি। এই ব্যাকগ্রাউন্ডের বাইরে আমরা ডিফল্ট ডিজাইন, অর্থাৎ পাওয়ার পয়েন্টের ডিফল্ট কিছু ডিজাইন আছে, আমরা চাইলে সেগুলোকে ইউজ করে দেখতে পারি। কেমন সেগুলো? সেগুলো একটা আমরা দেখি, যেখানে ডিজাইনে গেলে হ্যাঁ, তার নিজস্ব কিছু ডিজাইন, ডিফল্ট ডিজাইন লিখে নিতে পারেন যে পাওয়ার পয়েন্টের নিজস্ব ডিজাইন যেগুলো, সেই ডিজাইন টেমপ্লেটসগুলো আমি চাইলে ইউজ করতে পারি আমার ডিজাইনের জন্য। সেটা কোথায়? ডিজাইন মেনুতে। পাওয়ার পয়েন্টের কোথায় সেটা পাবো আমরা? ডিজাইন মেনু। আগে হেডলাইনটা লিখেন যাতে করে বুঝতে পারেন কীটা বলছে। পাওয়ার পয়েন্টের নিজস্ব ডিজাইন, পাওয়ার পয়েন্ট নিজস্ব ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ঠিক আছে, পাওয়ার পয়েন্টের নিজস্ব ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেগুলো, সেগুলো যদি আমি ইউজ করতে চাই তাহলে আমরা কীভাবে করছি? তাহলে আমরা সেটা করছি এভাবে, ডিজাইন মেনুতে যাব। ডিজাইন মেনুতে যাব, যাওয়ার পর এখানে বেশ কিছু ডিজাইন আছে, এগুলোর উপর মাউস নিলে এটা দেখা যাবে যে এটা কীরকম হবে। ডিজাইনগুলোকে শো করছে প্রত্যেকটা ডিজাইন। যে এরকম আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এই ডিজাইনগুলোর মধ্যে কোনোটা ইউজ করব, এগুলো আছে। তারপরে কি আছে? এই যে এখানে অ্যারোতে প্রেস করলে নিচে আরও স্টাইল আছে। ঠিক আছে, এরকম বেশ কিছু স্টাইল আছে। আমরা যদি মনে করি এই ব্যাকগ্রাউন্ডগুলোর মধ্যে কোনোটাকে আমি ইউজ করব, তাহলে আমি চাইলে এগুলোকেও ইউজ করতে পারি। কি বোঝা গেছে? যেমন আমি এটাকে ইউজ করবো, হয়তো এখানে ক্লিক করলাম, বাস এটা কী হলো, অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এখানে যে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো আছে আমি সেটাও ইউজ করতে পারি। কি ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, একটা হচ্ছে নিজের মতো করে করা, অথবা আরেকটা হচ্ছে পাওয়ার পয়েন্টে যে নিজস্ব যে ডিজাইনগুলো আছে সেগুলো ইউজ করা। যেটাই করা যায় না কেন, কোনো সমস্যা নেই। তাহলে কি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ শেষ? ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড ওকে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের প্রেজেন্টেশনের জন্য কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারি আমাদের বোঝা শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার তাহলে আমরা আসি। এবার লিখেন হেডলাইন। কীভাবে পাওয়ার পয়েন্টে টেক্সট লিখব, বা কীভাবে পাওয়ার পয়েন্টে লিখব। তাহলে এবার আমরা লেখার বিষয়গুলো ক্লিয়ার করি। লেখার জন্য আমরা কোথায় যাব? সেটা হলো প্রথম এই তো আমি যেটা বলছিলাম যে আমাদের কি লাগবে, আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট কীভাবে লিখবো এখানে, অর্থাৎ কীভাবে লিখবো সেটার বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হবে। সেটার জন্য কিভাবে আমরা করছি সেটা হচ্ছে যে আমাদেরকে লেখার জন্য এখানে হোমে যাচ্ছি। হোমে গেলে হোমে থাকা অবস্থায় আমরা এই যে এখানে ডান পাশে এখানে টেক্সট বক্স পাচ্ছি। টেক্সট বক্স হোমে থাকা অবস্থায় আমরা এই জায়গায় টেক্সট বক্স পাচ্ছি। এই টেক্সট বক্সের মাধ্যমে আমরা এখানে লেখা লিখব। কীভাবে? দুইটা ওয়ে। লেখার জন্য ওয়ে হচ্ছে দুটা। কীরকম? একটা হচ্ছে এই টেক্সট বক্স নিয়ে জাস্ট এখানে ক্লিক করব। এই টেক্সট বক্স নিয়ে এখানে কি করব, একটা ক্লিক করব, জাস্ট ওয়ানে ক্লিক। ঠিক আছে, ক্লিক করে তারপর আমরা লিখব। যেমন আমি লিখছি এখানে হ্যাঁ
এটা আমি একটা লিখলাম কিভাবে, আমি বললাম লিখার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, হোমে যাওয়ার পরে এখানে টেক্সট বক্স আছে, এই যে টেক্সট বক্সটা সিলেক্ট করব, করার পরে এখানে জাস্ট একটা ক্লিক করব, জাস্ট ওয়ানে ক্লিক, একটা ক্লিক করলে লেখা যাবে, যতটুকু আমার লেখার ইচ্ছা লেখা যাবে। এটা হচ্ছে একটা ওয়ে লেখার। এখন এই লেখাটার সমস্যাটা কোথায়, একটা ক্লিক করে যখন আমরা লিখতে থাকবো, সে লিখতে যে ডকুমেন্ট পার হয়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কখন লিখব, ক্লিক করে লিখবো কখন, যখন ছোট লেখা, যখন ছোট লেখা লিখবো তখন আমরা ক্লিক করে লিখতে পারি। কিন্তু যখন বেশি লেখা, যেমন হয়তো আমি একটা ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করে ডেস্কটপে রাখছি, তো তখন কি দাঁড়ালো, যেমন এখানে একটা ওয়েবসাইট, হয়তো আমি সে ক্রিয়েটিভিটি উপরে আমি একটা প্রেজেন্টেশন করছি, কেমন, আমি হয়তো ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে গেলাম www.creativity-inst.com ক্লিক করলাম। এখন হয়তো আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের উপরে আমি কি করছি, আমাদের ডকুমেন্টস, তো আমি কী করলাম, ক্রিয়েটিভিটির ওয়েবসাইট থেকে ইনফরমেশন কপি করে আগে কোথায় রাখবো, আগে আমরা ওয়ার্ডে কপি পেস্ট করে রাখবো, তাই না, তারপরে ওখান থেকে কী করবো, পরে পাওয়ার পয়েন্টে নিয়ে আসবো। তো এখন দেখা গেল যে এখানে গেলাম অ্যাবাউট আস, হ্যাঁ, এখানে ওভারভিউতে ক্লিক করলাম, করার পরে সে ক্রিয়েটিভিটি ওভারভিউ যেটা আছে এই জিনিসটা আমি কপি করে নিলাম, এটাকে হয়তো একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করে রাখলাম, কোথায়, অল প্রোগ্রামস, অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, কন্ট্রোল ভি, এই জায়গায় রেখে দিলাম। এটা কি, মেইন হেডলাইনটা হয়তো এরকম, ঠিক আছে, এরকম বিষয়টা দাঁড়ালো। এখন আমার এটা হচ্ছে ছোট সেন্টেন্স, আর এটা হচ্ছে অনেক বড়, তো এরকম ছোট লেখার ক্ষেত্রে আমরা কি করব, এরকম ছোট লেখাটা কপি করে সেই ক্ষেত্রে আমরা এখানে করব কি, একটা ক্লিক, জাস্ট এখান থেকে এটা নিয়ে একটা ক্লিক করব এবং কন্ট্রোল ভি দিব, তাতে করে সে কি ওই একটা লাইনের মধ্যে পেস্ট হয়েছে। কিন্তু এরকম যখন বেশি লেখা পাবো, কীরকম, এরকম বেশি লেখা যখন পেস্ট করবো তখন কি করব, তখন যদি কন্ট্রোল সি, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, এখানে যে আমরা কি দিব, পেস্ট, তো সেক্ষেত্রে কী হবে, এটাকে নিয়ে আমি যখন এখানে ক্লিক করে, এখানে যখন একটা ক্লিক, কি করব, একটা ক্লিক করে যখন আমি এখানে কন্ট্রোল ভি দিচ্ছি, তখন কি দাঁড়াইছে, কি হয়েছে, একদম এই মাথা থেকে ওই মাথা চলে গেছে, কি ঠিক না, দেখেন কী অবস্থা। তাহলে এইভাবে কি আমি চাইছিলাম, তাহলে কীভাবে, সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম কি, আমি চাচ্ছিলাম যে বাকি টেক্সটটা এর মধ্যেই পেস্ট হোক, তাহলে কি করতে হবে আমাকে, সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে কি করব, ক্লিক করে ততটুকু জায়গা এভাবে দেখাই দেবো যে এর বাইরে যেতে না যায়। তাহলে আমি কতটুকু পর্যন্ত ড্রাগ করছি, এই পর্যন্ত ড্রাগ করে দেখাই দিচ্ছি, এবার মাউসটা ছেড়ে দিলাম, তাতে করে কি হবে, এখন কন্ট্রোল ভি দিলে ওর বাইরে সে আর যেতে পারতেছে না। তার মানে ক্লিক করে ড্রাগ করা আর ক্লিক করা দুইটার মধ্যে পার্থক্য যে আছে সেটা কি বোঝা গেছে, হ্যাঁ, কি পার্থক্য, ক্লিক করে পেস্ট করলে কি হতো, যদি বড় লেখা হয় তাহলে এটা কন্টিনিউ একদম ওই মাথা পর্যন্ত চলে যাচ্ছে, আর ক্লিক করে ড্রাগ করে দিলে যতটুকু ড্রাগ করে দিচ্ছি একটা এরিয়া বুঝাই দিচ্ছি, ওই এরিয়ার মধ্যে সে থাকছে। তার মানে আমার তো দুটোই প্রয়োজন, ঠিক না, সি, তাহলে কি বোঝা গেছে যে টেক্সটের মধ্যে যে বিষয়টা আমরা বলছিলাম যে ক্লিক করা আর ক্লিক করে ড্র্যাগ করা, হ্যাঁ, ক্লিক করে কি তাহলে আমরা লিখবো না,
লিখবো, ছোট লেখাগুলো ক্লিক করে লিখবো, আর বড় লেখাগুলো ক্লিক করে ড্রাগ করে এরিয়া দেখিয়ে দিব। কি সবার ক্লিয়ার তো বিষয়টা না? আচ্ছা, এখন টেক্সট তো লেখার বিষয় বুঝলাম, এবার টেক্সটের কালার চেঞ্জ, টেক্সটের ফন্ট সাইজ চেঞ্জ, টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ, ফন্ট নেম চেঞ্জ, এরকম অনেকগুলো বিষয় আছে না, সেগুলো তো আমার জানতে হবে। সেটা কিভাবে? যেমন আমি বলছি এই টেক্সটটা লিখলাম, এই টেক্সটটাকে একটু সরাবো। প্রথম হচ্ছে টেক্সট মুভ করব, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিব। যেমন আমি চাচ্ছি এটা উপরে এটা নিচে, তাহলে কি করব, টেক্সটে ক্লিক করার পরে যে বর্ডারে, এই যে বর্ডারে গেলে কার্সারটা চেঞ্জ হচ্ছে, এই অবস্থায় এটাতে ক্লিক করে এটাকে মুভ করে সরাই নিতে পারবো। ক্লিয়ার? টেক্সট কীভাবে সরাবো বুঝে গেছে? আচ্ছা, এই যে এটাকে একটু নিচে রাখবো বা এরকম, তাহলে এটাকে ধরে যে বর্ডারে ক্লিক করে নিব, নিয়ে তারপর এটাকে যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় নিয়ে সেট করে দিব। পারা যাবে? হ্যাঁ। তাহলে এইভাবে টেক্সটগুলোকে ধরে ধরে আমরা কী করতে পারি, টেক্সটটা মুভ করাতে পারি। কীভাবে? বর্ডারে ক্লিক করে। লিখে রাখেন, টেক্সট মুভ করতে হলে বর্ডার ধরে মুভ করাতে হবে। আচ্ছা, এবার টেক্সটের কী কী প্রয়োজন আমার? টেক্সটের কালার চেঞ্জ, টেক্সটের ফন্ট সাইজ চেঞ্জ, হ্যাঁ, টেক্সট ছোটো বড়ো করা, টেক্সটের কালার চেঞ্জ করা, টেক্সটের নেম চেঞ্জ করা। তো সেই ক্ষেত্রে কী করছি, টেক্সট সিলেক্ট করার পরে টেক্সট দুভাবে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে এখানে ব্লক করে, এটাকে এভাবে যখন করবো তখন এটাকে বলা হয় ব্লক করা, আর যখন বর্ডারে ক্লিক করবো তখন এটাকে নর্মাল সিলেক্ট করা বলা হয়। ঠিক আছে? তো আমি এখানে বর্ডারে ক্লিক করেও সম্ভব, আবার বর্ডারে ক্লিক করলে কি পুরো টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হবে। আর যদি ব্লক করে নিই, যতটুকু ব্লক করবো ঠিক ততটুকুর মধ্যে পরিবর্তনটা আসবে। তো আমি কি চাই, আমি চাইছি পুরোটা, তাহলে আমি কি করব, এভাবে বর্ডারে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এখন এটার যে ফন্ট স্টাইল বা এগুলো আমরা এখানেই পাই, হোমের মধ্যে এই জায়গায় পাবো। এটা কী কী পাওয়া যাচ্ছে, যেমন এটার ফন্ট সাইজ এখানে আমার কী দরকার, বড় করা দরকার। তাহলে এটা কত সাইজ আছে, 18। আমি 18 থেকে আরও এটা বড় করব, তাহলে এখানে প্রেস করে 18 না দিয়ে যদি আমি এটাকে এরকম 24 দিই, তাহলে কী হলো, এটা বড় হয়ে গেল না? তাহলে কোথা থেকে করছে, এই জায়গা থেকে। এছাড়াও কিভাবে করা যায়, শর্টকাট কি, কিবোর্ড শর্টকাট কী হচ্ছে, এটা বর্ডারে ক্লিক করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করার মাধ্যমে আমরা কি করতে পারছি, একটা ফন্টকে বড় এবং ছোট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যদি রাইট, মানে থার্ড ব্র্যাকেটের দুটা, লেফট এবং রাইট, আমি রাইট কন্ট্রোল ধরে রেখে রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করলে বড় হবে, আর কন্ট্রোল ধরে রেখে লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা কী হবে, ছোট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ফন্ট নেম। যেমন এটা না, আমি অন্য কোনো ফন্ট নেম ইউজ করতে পারি, যেমন এটা ইউজ করতে পারি। তাহলে এই যে এরকম যেখান থেকে যে ফন্টটা পছন্দ সেই ফন্টটা ক্লিক করলে সেই ফন্ট স্টাইল হচ্ছে। আর কি প্রয়োজন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারছি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারছি। আর কি প্রয়োজন, ফন্টের কালার হচ্ছে এই যে এটা হচ্ছে ফন্ট কালার। এই জায়গায় প্রেস করার পরে আমার যেই ফন্ট কালার পছন্দ আমি সেই রকম ফন্ট কালার চয়েস করে নিতে পারি। কি বুঝা গেছে? তাহলে আমরা ফন্ট কালার চেঞ্জ পারলাম, আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করলাম, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারলাম। কি পারবো আমরা? হ্যাঁ পারবো, এরকমভাবে ফন্টে। তার মানে আমরা দেখলাম ফন্ট এভাবে যদি এভাবে সরাতে হয় সেটাও পারছি। ফন্ট এটা হচ্ছে ফন্টের রাখলাম, এখান থেকে আমরা সাইজ ছোটো বড়ো করার জন্য আমরা এরকমভাবে নিতে পারি। ওকে, তো তাহলে এই বিষয়গুলো আমাদের হলো। এবার এটা তো বুঝলামই যে কীভাবে আমরা এটাকে ইয়ে করছি এবং এগুলোকে আমরা চালিয়েছি। তার মানে আমরা যেটা প্রয়োজন ছিল ফন্টের মধ্যে, প্রথম হচ্ছে লেখা, দ্বিতীয় হচ্ছে ফন্টের ফন্ট স্টাইল চেঞ্জ করা, ফন্টের সাইজ চেঞ্জ করা, ফন্ট মুভ করা, তো ফন্ট কালার চেঞ্জ করা, যা যা প্রয়োজন ছিল আমরা সবগুলো কি পারবো তো নাকি? হ্যাঁ ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, এটা গেল। তাহলে ফন্টের কাজটা শেষ। এবার আমরা চলে আসবো ফন্ট থেকে এবার অবজেক্ট। এবার লিখি যে কীভাবে পাওয়ার পয়েন্টে অবজেক্ট তৈরি করব। অবজেক্ট অথবা শেপ ক্রিয়েট করব। শেপ এসেছে পিই। আচ্ছা, তো তার আগে আরেকটা বিষয় মিস করছি, সেটা হচ্ছে স্লাইড। এখানে কয়টা স্লাইড আছে? এখানে একটা স্লাইড, কিন্তু একাধিক স্লাইড নিব কিভাবে? কারণ আমার তো স্লাইড একটা, আমার তো অনেকগুলো স্লাইড লাগবে, তাই না? তো একাধিক স্লাইড নিব কীভাবে, ওইটা একটু নোট করে নেন আরেক জায়গায়, যে স্লাইড কীভাবে নতুন স্লাইড তৈরি করা যায়। সেটা হচ্ছে অনেকগুলো ওয়ে আছে। প্রথম অপশন হচ্ছে এই যে এখানে আপনার কি বলে নিউ স্লাইড, হোমে থাকা অবস্থায় যে নিউ স্লাইডে প্রেস করলে এখানে ব্ল্যাঙ্কে প্রেস করলাম, নতুন স্লাইড চলে আসলো। ঠিক আছে, নতুন স্লাইড। আরও ওয়ে হচ্ছে শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল এম, কন্ট্রোল এন না, নিউ না, কন্ট্রোল এম। হ্যাঁ
কন্ট্রোল ধরে রেখে এম প্রেস করতে, এই যে এখানে এই যে ইনসার্ট থেকে আবার অপশন আছে, সরি কোথায়, ইনসার্ট থেকে কি না, ঠিক আছে, কন্ট্রোল এম প্রেস করো, অথবা কিভাবে যে কোনো স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় এন্টার, কিবোর্ডে জাস্ট এন্টার, আরও সহজ। মনে করো এই স্লাইডটা সিলেক্ট আছে, এন্টার, যতবার এন্টার প্রেস করবো স্লাইড থেকে ততগুলো স্লাইড তৈরি হবে। পারা যাবে? হ্যাঁ, যে কোনো স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় এন্টার প্রেস করলে ওই স্লাইডের নিচে আরেকটা স্লাইড, যেমন এখন সিলেক্ট আছে কোনটা, সবার উপরেরটা, তার মানে এটা সিলেক্ট করে এন্টার দিলে স্লাইডটা তৈরি হবে কোথায়, ঠিক এর নিচে, এই যে ওর নিচে কিন্তু স্লাইডটা তৈরি হলো। ঠিক আছে, তাহলে এন্টার প্রেস করে, কিন্তু এন্টারটা প্রেস করার আগে কিন্তু স্লাইডটা সিলেক্ট থাকতে হবে। আমি এখানে প্রেস সিলেক্ট রেখে আমি যদি এন্টার প্রেস, তাহলে কি হবে, তাহলে তো হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওখানে তো তাহলে কি স্লাইড তৈরি করা যাবে? আচ্ছা, স্লাইড তৈরি করা যাবে। এবার আমরা কোথায় চলে আসতেছি, অবজেক্টে। এবার আমরা আসছি অবজেক্টে, কীভাবে আমরা অবজেক্ট তৈরি করব। তাহলে অবজেক্ট বা শেপ তৈরি করার জন্য আমরা কোথায় আসব, আমরা ইনসার্টে চলে আসব, ইনসার্ট অপশনে চলে আসবো। লিখে নেন যে ইনসার্ট অপশনে গিয়ে শেপস, ইনসার্ট অপশনে গিয়ে শেপসে প্রেস করলে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। ইনসার্ট মানে কি, ইনসার্ট মানে কি, না ইনসার্ট মানে ভিতরে আনা, ঠিক আছে, বা নিয়ে আসা, ইনসার্ট করা। ওকে, তো ইনসার্টের মধ্যে যা যা আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। কী কী এখানে আছে, ইনসার্টের মধ্যে টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, ফটো অ্যালবাম, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, তারপর হচ্ছে টেক্সট বক্স, হেডার ফুটার, হ্যাঁ, ওয়ার্ড আর্ট, ডেট অ্যান্ড টাইম, স্লাইড, অবজেক্ট, মুভি অর্থাৎ ভিডিও এবং সাউন্ড। অর্থাৎ এখানে এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আমরা পাওয়ার পয়েন্টে কী কী নিয়ে আসতে পারি। তার মানে আমরা পাওয়ার পয়েন্টে কিন্তু সাউন্ডও নিয়ে আসতে পারি, যে কোনো ধরনের সাউন্ডও আমরা আমাদের স্লাইডে নিয়ে আসতে পারি, যে কোনো ধরনের ভিডিও কিন্তু আমরা আমাদের স্লাইডে যে কোনো ভিডিও সিলেক্ট করে, যেটা সাপোর্টেড ভিডিও যেখানে দেওয়া আছে কোন কোন ফরম্যাট সে সাপোর্ট করে, সেই ফরম্যাটগুলোর মধ্যে MP4 এগুলো যদি কোনো ভিডিও আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে রেখে দিলে পাওয়ার পয়েন্টে ভিডিওটাও শো করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে কি আছে এখানে, আমরা যদি কোনো একটা অবজেক্ট চার্ট চাই, সেক্ষেত্রে সেটার জন্য অন্য একটা অ্যালবাম থেকে পুরো অবজেক্ট চার্টটাকে নিয়ে আসতে পারি, হ্যাঁ, এক্সেল শিট বা অন্য কোনো। তারপরে স্লাইড নাম্বার, এখান থেকে আমরা যদি কোনো একটা স্লাইডের নাম্বার দিতে চাই, ডেট অ্যান্ড টাইম, সেগুলোকে আমরা দিতে পারি। এখানে ডেট অ্যান্ড টাইম আলাদাভাবে আছে, সেগুলোকে সেট করা যায়। এখানে ওয়ার্ড আর্ট আছে, যদি কোনো স্টাইল ডিজাইন প্রয়োজন মনে হয়, এরকম টেক্সট ডিজাইন, তাহলে সেটাকেও আমরা এভাবে লিখে এরকম একটা ডিজাইন, এক্সট্রা ডিজাইনও আমরা ইচ্ছা করলে সেট করতে পারি। ওকে, এর বাইরে ইনসার্টে কি আছে, এর বাইরে আছে আমাদের হেডার ফুটার, যদি প্রত্যেকটা পেজের উপরে হেডার ফুটার দেওয়ার প্রয়োজনে, যদিও আমরা দিই না পাওয়ার পয়েন্টে, তাহলে সেটা দিতে পারি। টেক্সট বক্স, লেখার জন্য একটু আগে যেটা আমরা হোমে দেখছি, টেক্সট বক্সটা এখানেও রাখা আছে, চাইলে আমরা লেখার জন্য এখান থেকে টেক্সট বক্স ইউজ করতে পারি। তারপরে এই অ্যাকশন এবং হাইপারলিঙ্ক, এটা আমরা পরে দেখছি যে এটা ইনসার্ট থেকে কীভাবে এটা আমাদের পরে যে বললাম লাস্ট, এখানে অ্যাকশন অ্যানিমেশন, এখানে এই বিষয়গুলো এখানে আছে। তারপরে চার্ট, কোনো একটা গ্রাফিক্যাল চার্ট যদি প্রয়োজন হয়, তাহলে চার্টটা আমরা এখান থেকে নিতে পারি। হ্যাঁ, ফটো অ্যালবাম, কোনো একটা ফটো অ্যালবাম যদি আমরা এখানে ক্রিয়েট করতে চাই, যে কতগুলো ছবি দিয়ে আমরা করে দিই, তাহলে ওই ছবিগুলো সবগুলো সিলেক্ট করে ইনসার্ট দিলে সবগুলো ছবি নিয়ে একটা ফটো অ্যালবাম ক্রিয়েট করবে সে। ওকে, তারপরে এখানে আছে ক্লিপ আর্ট, যে কোনো একটা ক্লিপ আর্ট যদি মানে ওখানে মানে পাওয়ার পয়েন্টের ডিফল্ট কিছু ক্লিপ আর্ট, অর্থাৎ কার্টুন টাইপের ক্যারেক্টার, ক্লিপ আর্টে প্রেস করার পরে এখান থেকে আমরা এই যে এখানে অর্গানাইজ ক্লিপে প্রেস করতে হয়, করার পরে এখানে বিভিন্ন ধরনের তাদের অফিসিয়াল বিভিন্ন টাইপের, হ্যাঁ, যেমন অফিসিয়াল আর্টস বা অ্যানিমেল টাইপের দিলে যে এরকম অ্যানিমেল ডিজাইন, এটাকে আমরা ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। এখানে প্রেস করে এটাকে আমরা দিলাম, বা এটাকে ড্রাগ করে এখানে সেট করে দিই। এই যে এরকম যদি আমরা ক্যারেক্টারগুলোকে দিতে, তাহলে এটা কোথায় আছে, ক্লিপ আর্ট। সো ওয়েল, আমরা এগুলো পরে দেখছি একটু। তো আমরা সবার প্রথম শেপ, যেহেতু আমরা অবজেক্ট বা শেপে আছে, এখন অবজেক্ট বা শেপের প্রয়োজনীয়তা কোথায়, কেন অবজেক্ট বা শেপের প্রয়োজনটা কেন, এই জন্য যে আমরা যখন কোনো ডিজাইন করব, তখন কোনো একটা লেখা বা কোনো একটা ছবি একটা অবজেক্টের উপরে আমরা চাই অনেক সময়, তাই না? অথবা যেমন এই পেজের এখানে একটা টোটাল একটা অবজেক্ট থাকবে, ওর উপরে একটা লেখা হবে, তাহলে প্রথমত এখানে শেপে প্রেস করে, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে অনেক টাইপের, যেমন কি যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, এই যে এরকম রেক্ট্যাঙ্গুলার বক্সগুলো আমরা এখান থেকে তৈরি করে নিব, কি ঠিক না? হ্যাঁ, তারপর আমার প্রয়োজন হচ্ছে এরকম একটা সার্কেল, আমি এরকম সার্কেল একটা তৈরি করার জন্য এখান থেকে আমরা হেল্প নিতে পারি।
এখানে একটা আমার প্রয়োজন হচ্ছে এটা অ্যারো। সো সেই ক্ষেত্রে এই অ্যারোগুলোর হেল্প আমরা কোথা থেকে নিচ্ছি? আমরা এরকম একটা অ্যারোর হেল্প নিচ্ছি কোথা থেকে? অবশ্যই এই শেপ থেকেই। এরকম অসংখ্য অবজেক্ট আছে যে অবজেক্টগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে এগুলোকে আমরা কাজে লাগে এরকম শেপগুলো দিয়ে। বুঝা গেছে? তাহলে এরকম যত শেপ সব শেপগুলো এখান থেকে আমরা পাবো এবং এগুলোকে আমরা চাইলে ডিজাইনের ক্ষেত্রে আমরা এই শেপগুলোকে সহজভাবে ইউজ করতে পারি। যেরকম যে ডিজাইনগুলো আছে সব ডিজাইনগুলোকে আমরা চাইলে ইউজ করতে পারবো। পারা যাবে? হ্যাঁ, তো এরকম শেপগুলো যাতে সবাই সবার মতো করে ইউজ করতে পারি সেটার দিকে ইয়ে করতে হবে। ওকে, এখন শেপ তো তৈরি করলাম, ভালো কথা। শেপ তৈরি করছি, এই শেপগুলোর কালার পরিবর্তনেরও তো প্রয়োজন আছে। তাহলে শেপ আমরা তৈরি করতে, এখন এই শেপগুলো না আমি যদি নিজের মতো, এগুলো তো বাই ডিফল্ট দেওয়া আছে, একটু দেখেন এখানে যে এখানে তো যেই শেপগুলো প্রত্যেকটা ডিফল্ট শেপ যে যা আছে তো তাই, কিন্তু আমি চাচ্ছি যে আমার নিজের মতো করে কোনো একটা শেপ, তাই না? আমার নিজের মতো করে আমি একটা শেপ তৈরি করব। সেই ক্ষেত্রে কী করার? সেই ক্ষেত্রে যেটা দরকার, তখন আমরা শেপে যে এখানে আমরা চলে যাব এই যে এরকম, হ্যাঁ, যেমন এটার নাম হচ্ছে স্ক্র্যাবল, এটার নাম হচ্ছে আমাদের ফ্রি ফর্ম, এটার নাম হচ্ছে কার্ভ, এরকম বিভিন্ন ধরনের শেপ আছে। তো আমি এই যে ফ্রি ফর্মটাকে যদি নেই, ফ্রি ফর্মটাকে নিয়ে কী করা যায়? নিজের মতো শেপ করা যায়। যেমন এখানে একটা ক্লিক করলাম, করে যতটুকু আমার প্রয়োজন এরকম একটা কর্নার তৈরি করলাম, তারপর এটাকে এভাবে দিয়ে এরকমভাবে আমার এটা কিন্তু আমার নিজের মতো শেপ করছি। ইভেন ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে এরকম কার্ভও হবে, যেভাবে পেন্সিলের মতন লিখবে, যেভাবে পেন্সিলের মতন লেখার প্রয়োজন সেরকম লিখে আবার ছেড়ে দিলে এভাবে কর্নার। তার মানে এটা দিয়ে কি আমার নিজের মতো শেপ তৈরি করলাম না? এই শেপটা কি ওখানে ছিল না? তার মানে আমরা যেটা দেখছি শেপ বাই ডিফল্ট যেগুলো আছে সেগুলো তো আছেই, এর বাইরে আমি যদি আমার নিজের মতো শেপ তৈরি করি তাহলে কার হেল্প নিব? ফ্রি ফর্ম। ফ্রি ফর্ম দিয়ে, যেমন আমি একটা গাছ বানাতে চাচ্ছি, তাহলে গাছটা বানাচ্ছি কীভাবে? যেমন এদিক দিয়ে এরকমভাবে তৈরি করে এখানে যে আমাকে ছেড়ে দিলাম, হ্যাঁ, তারপরে এখানে যে আবার এরকমভাবে ধরে পেন্সিলের মতন এভাবে ছেড়ে দিলাম, এটা শেপ তৈরি হলো। ঠিক আছে, এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। আচ্ছা ফাইন, এখন এর মধ্যে আবার কী করব? এটা করার পরে আবারও ফ্রি ফর্ম, এখান থেকে ফ্রি ফর্মে চলে গেলাম, তারপরে তো এখান থেকে যে আমি এরকমভাবে একটা শেপ ক্রিয়েট করছি। মিলিয়ে দিলাম। এরপরে এটাতে আমি কি কালার দিব, কেমন দিলে ভালো হবে সেরকম তারপর আমরা পরে দেবো। কিন্তু শেপটা কি করছে, কে কে তৈরি করছে? ফ্রি ফর্ম থেকে, অর্থাৎ নিজের মতো করে। তাহলে ওখানে বাই ডিফল্ট যে শেপগুলো আছে সেগুলো তো পারছি, তার বাইরে নিজের মতো করে কোনো শেপ তৈরি করতে হলে সেটাও আমরা পারছি কিসের মাধ্যমে? ফ্রি ফর্মের মাধ্যমে। ওকে, তাহলে এই শেপ তৈরি করা শেষ, যেভাবে যেভাবে শেপ আছে সেগুলো শেষ। এবার কিভাবে কালার অ্যাপ্লাই করব শেপে, এবার লিখে নেই যে কালার অ্যাপ্লাই কীভাবে করব। তাহলে অবজেক্টের মধ্যে কালার অ্যাপ্লাই করতে হলে দুইটা কালার হয়, একটা হচ্ছে অবজেক্টের ফিল কালার আর একটা হচ্ছে লাইন কালার। যেমন যে কোনো অবজেক্টের মধ্যে কালার অ্যাপ্লাই করলে অবজেক্টে কয়টা কালার অ্যাপ্লাই করা হয়? দুটা। কোথা থেকে অ্যাপ্লাই করবো? হোমে। হোমে গিয়ে কালার অ্যাপ্লাই করবো। লিখে রাখেন, কালার অ্যাপ্লাই করতে হলে হোমে যেতে হবে এবং একটা অবজেক্টের মধ্যে দুইটা কালার অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে শেপ ফিল আর একটা হচ্ছে শেপ আউটলাইন। এই যে এখানে দেখা যাচ্ছে শেপ ফিল, এটা হচ্ছে শেপ ফিল আর এটা হচ্ছে শেপ আউটলাইন। তো তাহলে শেপের ফিল কোনটা, শেপের আউটলাইন কোনটা সেটা বুঝতে হবে। শেপের মধ্যে ফিল কোনটা? ভিতরেরটা। অবজেক্টের ভিতরের অংশটাকে বলা হয় শেপের ফিল, আর শেপের আউটলাইন হচ্ছে বর্ডারটা। তাহলে আমি ভিতরে কি করছি, এটা ভিতরে একটা কালার চাচ্ছি, তাহলে শেপ ফিলে যে আমি এখান থেকে যে ধরনের কালারটা পছন্দ করব সেটা কী হবে? তার ভিতরে আসছে। আর বর্ডারে যেটা চাচ্ছি সেটা আউটলাইন থেকে যে আমরা এখান থেকে যে কালারটা চুজ করছি সেটা তার কী আসতেছে? বর্ডারে আসছে। তার মানে আমরা দেখছি যে হ্যাঁ, একটা অবজেক্টের মধ্যে কয়টা কালার থাকছে? দুটা, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে লাইন অর্থাৎ বর্ডার। ঠিক আছে, তাহলে আমরা সেভাবে এখানে কালারগুলো দিতে পারবো। যেমন এটা সিলেক্ট করলাম, এর ভিতরে আমি চাচ্ছি লাল, তাহলে এটা কি করব? এখানে যে এটা শেপ ফিলে আমি রেড করে দিলাম, আর এর বাইরটা চাচ্ছি ব্ল্যাক, তাহলে এটা সিলেক্ট করে আউটলাইনে যে এটাকে কী করে দিলাম? ব্ল্যাক করে দিলাম, তাতে তার বর্ডারটা কী আসলো? কালো আসলো। কি পারা যাবে? হ্যাঁ, এরকম শেপগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা এভাবে হেল্প নিতে পারি কালার অ্যাপ্লাই, এবং এটা দুটো, একটা হচ্ছে স্ট্রোক অর্থাৎ লাইন আর একটা হচ্ছে ফিল।
ঠিক আছে, তাহলে আমরা শেপের ভিতরে কালারও ইনসার্ট করতে পারবো। আচ্ছা, এখন একটা শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, কিন্তু একটা শেপের মধ্যে লেখা যদি লিখতে চাই, যেমন একটা শেপ ক্রিয়েট করলাম, কিন্তু শেপের মধ্যে কী হবে, লেখা হবে। যেমন আবার আমি ইনসার্টে গেলাম, এতে শেপে যে হয়তো এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, এইটা নিলাম, আমি চাচ্ছি এখানে কিছু লেখা থাকবে। কি থাকবে এর ভিতরে? লেখা। তো শেপের ভিতরে লেখা যায় কীভাবে? ওর উপরে আমরা রাইট ক্লিক করে এখানে কি দিতে পারি? এডিট টেক্সট। এডিট টেক্সট দিয়ে আমি এখন এখানে যা ইচ্ছে লিখলে এর ভিতরে লেখাটা সেট হয়ে যাবে। তার মানে একটা শেপের ভিতরে আমরা কি করতে পারতেছি? লিখতেও পারছি। কি ঠিক আছে? কারণ এটা সরালে কিন্তু এটা সহ এটাই সরছে। কীভাবে লিখছি? কীভাবে শেপের ভিতরে লিখছি? যে কোনো শেপের মধ্যে সিলেক্ট করে রাইট ক্লিক করে কি দিব? সিলেক্ট করে রাইট ক্লিক। এটা আসতেছে না কেন? এডিট টেক্সট কোথায় গেল? এই যে এটা নিজের তৈরি, তো এটা তো মনে হয় আসতেছে না। না আসার তো কিছু নেই, এটা তো আসতেছে, এগুলো তো আসতেছে না। এতে ডাবল ক্লিক করে লিখে যাওয়ার কথা, তো আসবে না। এই যে আসছে তো এডিট টেক্সট। ওয়েল, তো তাহলে আমরা টেক্সটের ইয়ের মধ্যেও টেক্সট লিখতে পারছি, সেটাও আমরা দেখলাম। আচ্ছা, এবার আমরা কি দেখব? মোটামুটি আমাদের তাহলে কয়টা কাভার হয়েছে এখানে? টেক্সট, অবজেক্ট, কালার কাভার হয়েছে। এবার কি আনবো? পিকচার। তাহলে সব কিছু মোটামুটি আনা যাচ্ছে, লেখা যাচ্ছে, সরানো যাচ্ছে, সব কিছু শেষ। এবার লাস্ট অপশন আমরা দেখছি, সেটা হচ্ছে কি এর মধ্যে কিভাবে পিকচার আনবো। এবার লিখেন যে পিকচার, কিভাবে ছবি নিয়ে আসবো পাওয়ার পয়েন্ট। ছবি আনার ক্ষেত্রে দুইটা ওয়ে, একটা হচ্ছে ডাইরেক্ট ছবি, আর একটা হচ্ছে অবজেক্টের মধ্যে ছবি। লিখে রাখেন যে ছবি দুভাবে আনা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট পিকচারটাকে নিয়ে আসা, আরেকটা হচ্ছে একটা শেপের মধ্যে পিকচারটাকে নিয়ে আসা, বা অবজেক্টের মধ্যে পিকচারকে নিয়ে আসা। সে ছবি নিয়ে আসার জন্য যে নিয়মটা, সেটা হচ্ছে ইনসার্ট। লিখে রাখেন, ছবি আনতে হলে ইনসার্ট থেকে পিকচার, ইনসার্ট থেকে পিকচারে প্রেস করে আমরা ছবি নিয়ে আসতে পারি। যেমন ডাবল ক্লিক করলাম, যেখানে ছবি আছে আমার হার্ড ডিস্কে, সেখান থেকে ছবি সিলেক্ট করে ইনসার্টে প্রেস করলে ছবিটা চলে আসবে ডাইরেক্ট। এটাকে বলা হচ্ছে কি ডাইরেক্ট ছবি নিয়ে আসা। একদমই যতটুকু ছবিটা ছিল সেভাবে চলে আসলো। ঠিক আছে? কিভাবে আনছি? ইনসার্ট অপশনে গেছি, পিকচারে ক্লিক করছি, তারপরে যেখানে ছবি আছে এখানে আমার হার্ড ডিস্কে, সেখানে ছবি দেখাই দিয়ে ওপেন দিছি, ছবিটা চলে আসছে। কি ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমি যেটা বলছি আরেকটা হচ্ছে অবজেক্টের মধ্যে, সেটা হচ্ছে যেমন এই শেপটার ভিতরে আমি ছবি দেখতে যাচ্ছি, এই শেপের ভিতরে বা এই শেপের ভিতরে বা এইটা, এগুলোর ভিতরে কালার না, আমি কি দেখতে যাচ্ছি? ছবি। তাহলে কি করা যায়? তাহলে কিভাবে আনবো? তাহলে আমরা জানি যে এটার ভিতরের অংশটাকে বলা হয় ফিল, অবজেক্টের ভিতরের অংশটাকে বলা হয় ফিল। তাহলে ফিলটার যেভাবে চেঞ্জ করা হয় ঠিক সেভাবে এখানে ছবি আনা যাবে। কিভাবে? তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা হোমে যাব, হোমে যেয়ে কোথায় লিখে রাখেন অবজেক্টের শেপে, কোনো অবজেক্টের ভিতরে ছবি আনতে হলে অবজেক্ট সিলেক্ট করে কোথায় যাব? শেপ ফিল কালারে, শেপ ফিলসে যাব। যাওয়ার পরে এখান থেকে কোথায় যাব? পিকচার। শেপ ফিলে যাওয়ার পরে এখানে পিকচারে যাব। এখানে পিকচারে প্রেস করার পরে তারপর আমি যখন পিকচারটা দেখিয়ে দিয়ে ইনসার্ট দিব, তখন ছবিটা তার ভিতরেই চলে আসবে। ঠিক আছে? আবারও দেখাই, এটা সিলেক্ট করলাম এই অবজেক্টটা, এর ভিতরে ছবিটা দেখতে পাচ্ছি। তাহলে শেপ ফিল কোথায়? হোমে শেপ ফিলে গেলাম, যাওয়ার পরে এখানে পিকচারে প্রেস করলাম, করার পরে আমি যে ছবিটা দেখাই দিব, দেন এখানে ইনসার্টটা দিব, তারপরে ছবিটা ওই জায়গার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। ওর বাইরে কি আর দেখা যাচ্ছে না। তাহলে আমরা দেখলাম যে কীভাবে একটা শেপের ভিতরে আমরা ছবি নিয়ে আসতে হবে। তাই ছবি আনার যে দুইটা ওয়ে আমাদের জানা হয়ে গেল। কি ঠিক না? কি বুঝা গেছে? তাহলে আমরা ডিজাইন করার জন্য আমাদের যা যা প্রয়োজন মোটামুটি আমরা সব কিছু কিন্তু দেখে ফেলছি।
ঠিক আছে, মোটামুটি আমরা সব কিছুকেই দেখে ফেলছি। আচ্ছা, এখন একটা লাস্ট অপশন, সেটা হচ্ছে কপি করা। কিভাবে অবজেক্ট কপি করা যায়, নিচে একটু নোট লিখেন যে কিভাবে অবজেক্ট কপি করা যায়। নর্মালি Ctrl+C Ctrl+V দিয়ে আমরা অবজেক্ট কপি করতে পারি। হ্যাঁ, একটা অবজেক্ট, এবার এটা কপি করব, এটা কি করলাম, Ctrl+C Ctrl+V দিলাম, এটা আরেকটা তৈরি হয়ে গেল, তাই না? আবার আমরা অনেক সময়, যেমন আমি এটা এটা বাদ দিলাম, সে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, ইনসার্ট, এখানে যে হয়তো আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, কেমন, সেটা হচ্ছে যে সি, কেমন শেপ নেই, তো এটা এটা একটা শেপ নিলাম, এটাতে একটা, এটা ভিতরের কালারটা আমি সাদা করব, কীভাবে করব, তাহলে কোথায় যাব, হোমে, হোমে যাওয়ার পর এখান থেকে ফিল, তারপর এখান থেকে কী দিব, ফিল কালারটা চেঞ্জ করলাম, সাদা দিলাম। আচ্ছা, এটা একটা না, এটা কয়েকটা দরকার, তাহলে কীভাবে করব, তখন আমরা কী করব, কন্ট্রোল, কীভাবে কপি করব, কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোলটা ধরে রেখে এই অবজেক্টটাকে ধরে ড্রাগ করব, আর শিফট ধরে ড্রাগ করলে এটা সোজা আসে, শিফট ধরে ড্রাগ করলে এটা কী হয়, সোজা, নর্মালি এইভাবে তো একটু বাঁকা টাকা হতে পারে, শিফট ধরে ড্রাগ করলে এটা সোজা আসে। তার মানে এইভাবে আমরা কী করতে পারতেছি, আমরা অবজেক্ট কপি করতে পারছি, কি ধরে, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে রেখে ড্রাগ করলে মাউসটা, এটা কী হবে, অবজেক্ট কপি হবে, পারা যাবে। আর আরেকটা ওয়ে কি, অবজেক্ট সিলেক্ট করে Ctrl+C Ctrl+V, সেটাতে সে সরে কোথায় পেস্ট হবে তার ঠিক নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কন্ট্রোল ধরে ড্রাগ করতে পারি। তাহলে এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা কি বললাম, আমরা বুঝলাম ডিজাইন, অর্থাৎ এখন আমরা ডিজাইন করব কিভাবে, কোথায় কি বসবে, কীরকম হবে, তার মানে আমরা এখন মোটামুটি কিন্তু পারবো। হ্যাঁ, কীভাবে বসাবো সেটা পরের বিষয়, কিন্তু আমরা নর্মালি আমাদের অবজেক্ট অর্থাৎ ডিজাইন করার জন্য যে এলিমেন্টসগুলোর ইউজ, সেটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। হ্যাঁ, তারপরে পরবর্তী কীভাবে ডিজাইন, কীভাবে সুন্দর হয়, কীভাবে অ্যাকশন দিব, কীভাবে প্রত্যেকটা পেজ ডিজাইন করব, সেগুলো আমরা পরবর্তীতে দেখলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, যা যা দেখলাম A to Z সবগুলো প্র্যাকটিস করে নিতে হবে। ওকে, তো ঠিক আছে, তাহলে এটা এখন প্র্যাকটিস করি আমরা।